আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে যে যেখানে বসেই আজকের এই ক্লাস দেখবে, সকলের প্রতি তোমাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো পূর্বের ক্লাসে বলেছিলাম যে পরবর্তী সময় যে কোনো একটি বিষয় নিয়ে তোমাদের সম্মুখে আবার হাজির হব। তো আজকের হাজির হয়েছি আলিম ক্লাসের আইসিটি বইয়ের 3য় অধ্যায় থেকে নাম্বারিং সিস্টেম বা সংখ্যা পদ্ধতি নিয়ে। সব বিবেচনায় আজকের ক্লাসটি খুব চমকপ্রদ এবং সুন্দর হবে। তো কথা না বাড়িয়ে ঝটপট খাতা নিয়ে তোমরা বসে যাও এবং বিষয়গুলি সুন্দরভাবে খাতায় তুলবে এবং নোট করবে এবং আন্তরিকভাবে বোঝার চেষ্টা করবে। তো সভ্যতার সূচনা লগ্ন থেকেই গণনা শুরু হয়েছিল। প্রাচীন যুগের মানুষ বর্তমান সময়ের মতন এত সুন্দরভাবে গণনা করতে না পারলেও তারা তাদের মতন গণনা করেছে। আর প্রাচীন সভ্যতা থেকেই বর্তমান সভ্যতার গণনা, বর্তমান সময়ের বা আধুনিক যুগের হিসাব গণনা প্রাচীন সভ্যতার কাছে ঋণী। সভ্যতার সূচনা লগ্ন থেকেই মানুষ হাতের আঙ্গুলের সাহায্যে গণনা করত। এরপরে নুড়ি পাথর, তারপরে দড়ির গিট, এভাবে বিভিন্ন জিনিস দিয়ে মানুষ গণনার কাজ করত। এভাবে করতে করতে এক পর্যায়ে বর্তমানে আমরা এসে পৌঁছেছি। সভ্যতার সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যে সংখ্যা পদ্ধতি চালু হয়ে আসছে সেটি দুই ধরনের। তোমরা হয়তো জানো যে একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটার স্থানীয় মান আছে, সেটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটা প্রাচীন সংখ্যা পদ্ধতি বলে অভিহিত করা হয়। প্রাচীন সংখ্যা পদ্ধতির নন পজিশনাল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান এবং নিজস্ব মান নেই। স্থানীয় মান তো নেই, নিজস্ব মান হয়তো আছে। আর পজিশনাল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান এবং নিজস্ব মান উভয়ই আছে। আজকের এই সংখ্যা পদ্ধতি বা নাম্বারিং সিস্টেম নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো শুরুতেই তোমরা যারা জয়েন করেছো ক্লাসে, তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। তোমরা বোর্ডে হয়তো দেখছো যে আজকের ক্লাসটা হবে আলেম ক্লাসের আইসিটি বইয়ের 3য় অধ্যায়ের নাম্বারিং সিস্টেম থেকে। তো সভ্যতার সূচনা লগ্ন থেকেই দুই প্রকারের সংখ্যা চালু হয়ে আছে। আজকে আমরা সেই দুই প্রকারের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটা বলেছি পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা বলেছি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার হলো 4 প্রকার। যেটার স্থানীয় মান আছে এই সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। একটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো আমরা ব্ল্যাকবোর্ডের মাধ্যমে আজকে জানতে পারবো যে আজকে সংখ্যা পদ্ধতি মোট কত প্রকার। সংখ্যা পদ্ধতি মূলত সংখ্যা পদ্ধতি 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। নাম্বার 1 পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি। 2 নম্বর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো প্রকারভেদ না থাকলেও
পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো 4 প্রকার। আমরা সেই 4 প্রকার নিয়ে আজকে আলোচনা করব। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 ভাগে বিভক্ত। 1 নম্বরে দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি এটা বেজ বা ভিত্তি হচ্ছে 10। দশমিক সংখ্যা পদ্ধতিতে বেজ বা ভিত হচ্ছে 10। যেহেতু এখানে 0 থেকে 9 পর্যন্ত অর্থাৎ 10টি সংখ্যা রয়েছে, তাই এটির বেজ বা ভিত হচ্ছে 10। আমরা ব্র্যাকেট দিয়ে দিই 0 থেকে 9 পর্যন্ত, এর বেজ হচ্ছে 10। 2 নম্বরে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে সংখ্যা মাত্র 2টি, 0 এবং 1। 0 এবং 1 হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, এর বেজ হচ্ছে 2। কারণ কি? এখানে 2টি সংখ্যা রয়েছে। দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10, কারণ এখানে 10টি সংখ্যা রয়েছে। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2, যেহেতু এখানে 2টি সংখ্যা রয়েছে। নাম্বার 3 নম্বরে হচ্ছে অক্টাল পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত এখানে 8টি সংখ্যা রয়েছে, তাই এর বেজ হচ্ছে 8। বেজ হচ্ছে 8। এরপরে হচ্ছে 4 নম্বরে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তোমরা জানো যে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 16টি সংখ্যা রয়েছে। কয়টি? 16টি। 0 থেকে 9 পর্যন্ত এখানে 10টি। 0 থেকে 9 এবং ক্যাপিটাল লেটার এ থেকে এ, বি, সি, ডি, ই, এফ। এই মোট হচ্ছে 16টি সংখ্যা পদ্ধতি। আমরা পেলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। দশমিক সংখ্যা পদ্ধতি, এখানে সংখ্যা আছে 10টি, যার বেজ 10। বাইনারি সংখ্যা পদ্ধতি, এর বেজ 2, যেহেতু এখানে সংখ্যা আছে 2টি। অক্টাল সংখ্যা পদ্ধতি, এখানে সংখ্যা আছে 0 থেকে 7 পর্যন্ত 8টি, এর বেজ 8। হেক্সাডেসিমাল পদ্ধতি, এখানে আছে 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত, এখানে মোট হলো 16। এই 16টি হচ্ছে এখানে এর বেজ। এর বেজ কত? বেজ বা ভিত হচ্ছে 16। আমরা পর্যায়ক্রমে এক একটি বিষয় নিয়ে আমরা সুন্দরভাবে আলোচনা করব। তোমরা ঝটপট খাতায় তুলে নাও। আর কারো কোনো সমস্যা থাকলে আমাকে ফোন দিয়ে বা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরে আমরা একটা থেকে আরেকটায় যাব, কিভাবে যাব এই বিষয় নিয়ে আমি তোমাদের সম্মুখে আলোচনা করব। এখন সর্বপ্রথম আমরা দশমিক সংখ্যা পদ্ধতি এবং বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনার দিকে যাব ইনশাল্লাহ। দশমিক থেকে বাইনারিতে কিভাবে পরিবর্তন হয়, রূপান্তর হয়, সেই জিনিসটি তোমাদেরকে দেখাবো। দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। তাহলে দশমিক সংখ্যার বেজ কত? দশমিক সংখ্যার বেজ হচ্ছে 10।
বাইনারি সংখ্যার বেজ কত? বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2। তাহলে দশমিক, আমরা যে কোনো একটা দশমিক সংখ্যা নিতে পারি। যেমন আমি 99 নিলাম, এই নিচে এই 10 দেখে বুঝবো তোমরা এটা দশমিকের বেজ। তা তোমাদের সামনে প্রশ্ন হলো, এখন বাইনারিতে কত হবে? দশমিক থেকে বাইনারিতে নিতে হলে বা রূপান্তর করতে হলে যে কাজটি করতে হবে সেটি হলো এই দশমিক সংখ্যাকে অনবরত 2 দ্বারা ভাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত শূন্য না আসে ততক্ষণ পর্যন্ত ভাগ চালিয়ে যেতে হবে। আচ্ছা দেখো তোমরা বিষয়টা, এই আমরা 2 দিয়ে ভাগ শুরু করলাম। তাহলে 4 দুগুণে 8, এখানে আছে 1 19, 9 দুগুণে 18, এরপরে 1 রয়েছে, এই 1 অবশিষ্ট যেটা সেটা এপাশে থাকবে। এরপর আবার 2 দিয়ে ভাগ দেয়, 2 দুগুণে 4, এখানে কিছু থাকে না, 4 দুগুণে 8, 1 অবশিষ্ট থাকে, এইটা এখানে থাকবে। এরপর আবার 2 দিয়ে ভাগ দেবো, অনবরত 2 দিয়ে ভাগ দিতে হবে। 2 1 2, 2 দুগুণে 4, এখানে কিছু থাকে না, অবশিষ্ট 0। আবার 2 দিয়ে 6 দুগুণে 12, এ জায়গাও 0 থাকে অবশিষ্ট। আবার 2 দিয়ে ভাগ দাও, তাহলে 3 দুগুণে 6, এটাও মিলে গেলে এখানেও 0। এরপর আবার 2 দিয়ে দাও, 2 1 2, এই জায়গায় কিন্তু 1 অবশিষ্ট আছে, সেটা 1 এখানে দিতে হবে। এরপর আবার 2 দিয়ে দিতে হবে, 2 যেহেতু 1-এর ভিতরে যায় না তাই এখানে 0 হবে, আর এই 1টা এখানে চলে আসবে। আমরা 99 একটি দশমিক সংখ্যা, এই 99 দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে যাচ্ছি। আমরা বাইনারির বেজ যেহেতু 2 দিয়ে অনবরত আমরা কি করব, এটিকে ভাগ দিয়ে যাব যতক্ষণ পর্যন্ত শূন্য না আসে। শূন্য না আসা পর্যন্ত অনবরত কি করতে হবে, ভাগ দিয়ে যেতে হবে। এখন এখানে তাহলে আমার অ্যান্সার কি আসলো, এটা অ্যারো চিহ্ন দিয়ে এইভাবে তোমরা এটাকে মূল্যায়ন করবে। এরপরে তাহলে অ্যান্সার আসলো কত, 99 দশমিক থেকে এটা বাইনারিতে চলে গেল, আসলো কত 1 1, 3টে 0, আবার 1, এই হলো বাইনারি। দশমিক থেকে এভাবে বাইনারিতে চলে যাবে। অত বেশি কঠিন না, তোমরা নিজেরা চেষ্টা করলে পারবে। আর আমি ক্লাসেও তোমাদেরকে দেখিয়েছি, তোমরা ভিডিওটা সুন্দরভাবে দেখবে আশা করি। দেখলেই তোমরা বুঝতে পারবে কিভাবে দশমিক থেকে বাইনারিতে। এটা তো আমরা একটা পূর্ণাঙ্গ সংখ্যার ক্ষেত্রে করলাম, যখন ভগ্নাংশ হবে তখন একটু নিয়মটা ভিন্ন হবে। এটাকে আমরা 2 দ্বারা ভাগ করছি, আর ভগ্নাংশটাকে ফ্র্যাকশনটাকে 2 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা এটা দেখলাম। এরপর একটা দেখি, ভগ্নাংশের ক্ষেত্রে যে কাজটি তোমাদের করতে হবে সেটি হলো দশমিক ভগ্নাংশকে বাইনারিতে রূপান্তরের জন্য গুণফল 0 না হওয়া পর্যন্ত সংখ্যাটিকে অনবরত 2 দিয়ে গুণ করতে হবে। কত? 2 দিয়ে গুণ করতে হবে। যেমন 300.375 নিলাম, 375 এটাও একটা দশমিক সংখ্যা। এটা আমরা বাইনারিতে রূপান্তর করে দেখাবো কিভাবে রূপান্তর করা যায়। একটি পূর্ণাংশ সংখ্যাকে আমরা 2 দিয়ে কি করেছি, ভাগ দিয়েছি, আর এই দশমিক সংখ্যাকে আমরা অনবরত কি করব, 2 দিয়ে আমরা গুণ করে দেব। তাহলে আমরা একটি অ্যান্সার পাব। তাহলে 375 গুণ 2, দেখো কত হয়। তাহলে 375 হবে কত, 5 দুগুণ 10 0, হাতের হচ্ছে 1, 7 দিন 14 1 15 পাতা হচ্ছে 1, 6 1 7। তাহলে এক্ষেত্রে আমার এটা হচ্ছে পূর্ণাংশ, এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, এটা হচ্ছে পূর্ণাংশ। পূর্ণাংশতে তাহলে আমার 0 চলে আসলো, আসে নাকি, যেহেতু দশমিক 1 2 3 1 2 3 তিনটাই দিছি। এরপর আবার 2 দিয়ে গুণ করো,
শূন্য না আসা পর্যন্ত গুণ অনবরত কি করতে হবে, চালিয়ে যেতে হবে। এরপরে 2 দিয়ে গুণ করো, 2 শূন্য গুণ 0, 5 2 গুণ 10 এর 0, হাতের 1, 7 গুণ 14 এর 1 15। এবারে কিন্তু 1 চলে আসছে, আমার দশমিক আসবে এখানে, আবার 2 দিয়ে গুণ করতে হবে। 2 শূন্য গুণ 0, 2 শূন্য গুণ 0, 5 2 গুণ 10 এর 0, এবার কিন্তু 1 এই পাশে চলে আসছে। তাহলে আমার দশমিকের ডানে কি হয়েছে, দশমিকের ডানে 0 চলে আসছে। অনবরত 2 দিয়ে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে যতক্ষণ পর্যন্ত দশমিকের ডানের 0 না আসবে ততক্ষণ পর্যন্ত গুণ চালিয়ে যেতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এখন আমরা এটাকে কিভাবে নেব, এটা উপর থেকে নেব, দশমিক সংখ্যা উপর থেকে নিতে হবে। তাহলে আমরা পাইলাম কি, দশমিক 375, দশমিক থেকে এটাকে বাইনারিতে রূপান্তর করতে হলে কি হবে, আমরা পেয়েছি 0.01। এভাবে কি করতে হবে, একটা থেকে একটাই রূপান্তর করতে হবে। আমি তোমাদের কিছু হোম কাজ দিচ্ছি, হোমওয়ার্ক, এগুলি সাথে সাথে করার চেষ্টা করবে। যেমন 99.25, এটাকে তোমরা দশমিক থেকে বাইনারিতে নেবে। 75 এটা দশমিক বলে, এটাকে রেডিক্স পয়েন্ট বলে, 75 রেডিক্স পয়েন্ট। পয়েন্টের আগে যে অংশটা থাকে এটাকে বলা হয় পূর্ণাংশ, আর পয়েন্টের যে পরে যে অংশটি থাকে সেটিকে বলা হয় ফ্র্যাকশন বা ভগ্নাংশ। তাহলে আমরা এখানে 75 রেডিক্স পয়েন্ট 75 দিলাম। তোমরা এভাবে এই কাজগুলি সুন্দরভাবে বাসায় বসে করবে, ছোট ছোট করে করবে। 37.25, তোমরা আগে পূর্ণাংশটা করবে, তারপর ভগ্নাংশটা, এই কাজগুলি তোমরা করবে। এরপরে আমরা যাব দশমিক থেকে অক্টালে। দশমিক থেকে অক্টালে যেতে হলে যে কাজটি করতে হবে সেটি হলো, আমরা জানি যে অক্টালের বেজ হচ্ছে 8। অক্টাল সংখ্যার বেজ কত, অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8। এটাকে অনবরত 8 দিয়ে ভাগ করতে হবে, 8 দিয়ে গুণ করতে হবে। তো একটা থেকে একটাই পরিবর্তনের নিয়ম হচ্ছে 3টি। প্রথমত আমরা 3 নিয়মের চলছি, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। এরপরে আবার ভিন্ন নিয়ম, 3 নিয়মেই চলবে। যাই হোক, এরপর দশমিক সংখ্যা অক্টাল। তো আমরা যদি একটি দশমিক সংখ্যা নিই, দশমিক সংখ্যা কত নেব, 475 নিলাম। 475 দশমিক আছে, এটাকে আমরা অক্টালে রূপান্তর করে দেখাবো। অক্টালে বেস কত, 8। তাহলে আমরা এখানে কি করব, বাইনারিতে নেওয়ার সময় আমরা 2 দিয়ে ভাগ দিয়েছিলাম, অক্টালে নেওয়ার সময় আমরা 8 দিয়ে ভাগ দেব। এই যে 8 দিয়ে ভাগ দাও, 5 × 40, 7, 75, 75 এর ভিতরে কতবার যায়, 8। আট নং 72, 5 × 40 থাকে 7, 75, 8 নং 72, তাহলে থাকলো কত, এবার 3 থাকলো, 3 অবশিষ্ট, সেটা ওই সামনে আমরা দিয়ে দিলাম। এবার আবার 8 দিয়ে তোমরা এটাকে ভাগ করো। তাহলে আমরা আস্তে আস্তে 59 কে আমরা 8 দিয়ে ভাগ করলে 7 × 8 = 56, 7 বার যায়। 7 × 8 = 56, 56, 57, 58, 59, 3 থাকে, এই 3 ফ্র্যাকশন অবশিষ্ট, আমরা ওটা ওখানে রাখলাম।
আবার তুমি এটাকে 8 দিয়ে ভাগ করবা, 8 দিয়ে ভাগ দিলে 8 যেহেতু 7-এর ভিতরে যায় না, এখানে 0 আসে, আর এই 7 এখানে চলে যাবে। তাহলে আমাদের করা শেষ। 475 দশমিক সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করে পেলাম কি 733। এই যে সহজ নিয়ম। দশমিক থেকে অক্টাল সুন্দরভাবে তোমরা হয়তো বুঝতে পেরেছো। আশা করি বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে জানাবে, তোমাদের এই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমি তোমাদের এই বিষয়ে তোমাদের পাশে একটু হোমওয়ার্ক দিচ্ছি। $880 দশমিক থেকে অক্টালে কত হবে? 750 দশমিক থেকে অক্টালে 313.15। এই হোমওয়ার্কগুলি তোমরা করবে। দশমিক ভগ্নাংশেরও আবার অক্টালে নেওয়া যায়। আমরা তো এটা পূর্ণাংশ সংখ্যা দেখলাম, ভগ্নাংশ দেখা যায়, করা যায়। তোমরা এটা তুলে নাও। ভগ্নাংশের ক্ষেত্রে পূর্বেরই নিয়ম মতন আছে। এটাকে আমরা 8 দিয়ে যেমন ভাগ দিয়েছি, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা 8 দিয়ে কি করব? গুণ করব। সেক্ষেত্রে একটা অঙ্ক নেওয়া যায় 400, মনে করো দশমিক 475। 475কে অক্টালে নিতে হলে কি করতে হবে? দশমিকের ডানে 0 না আসা পর্যন্ত অনবরত এটাকে 8 দিয়ে গুণ করতে হবে। পূর্ণপণিক সংখ্যার ক্ষেত্রে একটু ভিন্ন। আচ্ছা দেখি আমরা কি হয়। 475কে 8 দ্বারা গুণ। 5 × 40, 4 7 56, 8 4 60, 6 4 32, 38, 1 2 3। তাহলে এখানে 3 চলে আসছে। এরপর আবার 8 দিয়ে গুণ। 8 দিয়ে গুণ করলে 8 × 0, 8 × 0, 8 64। আবার 8 দিয়ে গুণ, 8 × 0, 8 × 0, 4 32। আবার গুণ, 8 × 0, 8 × 0, 8 দুগুণে 16। আবার 8 দিয়ে গুণ, 8 × 0, 8 × 0, 6 48। আবার গুণ, 8 × 0, 8 × 0, 8 64। একটা জিনিস দেখা যায় যে পূর্বে আমাদের 8 দিয়ে গুণ করে 400 হয়েছে। এখন আমরা যতবার গুণ করবো এটা পূর্ণপণিক হবে, এটা মিলবে না। সেক্ষেত্রে আমরা এই পর্যন্তই করব, এর বেশি আর করব না। তো দশমিক, অতএব দশমিক 475 সমান এটা অক্টাল হবে কত? 6 4 1 3 6 3। এখানে পূর্ণপণিক দিয়ে দিতে হবে কারণ এটা মিলবে না। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো, কিভাবে দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে হয়। এরপরে যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমালে। আমরা জানি যে হেক্সাডেসিমালের
সংখ্যা হচ্ছে 16টি, 0 থেকে 9 এবং ক্যাপিটাল লেটার 1 থেকে 1 এ থেকে F পর্যন্ত, এই 16টি সংখ্যা, তাই এটার বেজ হচ্ছে 16। দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে একটি পূর্ণাংশ সংখ্যাকে অনবরত 16 দিয়ে ভাগ দিতে হবে। দশমিকের ডানের শূন্য না আসা পর্যন্ত কি করতে হবে? গুণ চালিয়ে যেতে হবে। দশমিক থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল দশমিক সংখ্যা আমরা একটু বড় করে নিই, যেমন 750। এটা হেক্সায় কত হবে? হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16, তাই ওখানে 16 দেওয়া হয়েছে। 750 কি অনবরত 16 দিয়ে ভাগ করতে হবে যতক্ষণ না শূন্য আসে। 750 16 দিয়ে ভাগ হবে, 5 × 80, 5 বার যায় না, 4 × 64, 4 × 64, তো 75 থেকে 64 গেলে থাকে কত? 11। এরপর আছে 111। 111তে 16 কতবার যায়? যাবে না, এখানে যাবে 6 বার, তাই 6 বারে কত হয়? 6 × 7 6 × 7 36, 36 এর 6 হাতের আছে 3, 6 কে 6, 6 এর 3 9, 6 × 96, তাহলে আছে আমার 110। 96 বিয়োগ হবে, 6 আছে কত? 10 হবে 4, হাতের আছে 1, 1 আছে 2 আছে কত হইলে? 96। 6 আছে কত? 10 হবে 4, হাতের আছে 1, 10, 1 14। গরম লাগতেছে, একটু ফ্যানটা চালাই দিই। তাহলে 4 × 64, 64, 75 থেকে 64 গেলে থাকে 11, আর সামনে আছে শূন্য 110। 110 এর ভিতরে 16 যায় কতবার? 110 এর ভিতরে 16 যায় 6 বার, 6 × 16 96। এরপর থাকে কত? 96। 111 থেকে 110 থেকে 96 গেলে থাকে 14। এটাকে আবার 16 দ্বারা ভাগ করতে হবে। তো 16 দ্বারা 46, 3 বার গেলে হবে 48, 3 বার যায় না, 16 দুগুণ হলো 32। তো 46 থেকে 32 গেলে কত থাকে? 4, আবার 14, অবশিষ্ট থাকলো 14। এটাকে আবার 2 দিয়ে ভাগ দিতে হবে। এটাকে 16 দিয়ে ভাগ দিলে কি হয়? 16 যেহেতু 2 এর ভিতরে যায় না, 0, তাই 2 এখানে চলে আসবে। 750 দশমিক থেকে আমরা যখন, তাহলে এখানে আসলো কত? 2, আর 14 মান কত? আমরা 14 না লিখে 14 মান হলো কত, সে মানটা লিখে দিলেই চলবে। যেহেতু এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11, সির মান হচ্ছে 12, ডির মান হচ্ছে 13, ইর মান হচ্ছে 14। তাহলে আমাদের এখানে 14 মান হচ্ছে ই, এখানে ই লিখে দিলে চলবে।
2 এভাবে দশমিক থেকে হেক্সাডেসিমেলে এভাবে রূপান্তর হবে। আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিই, তোমরা এগুলি বাসায় বসে করার চেষ্টা করবে। 1620 1013 এগুলি বাসায় করে তোমরা করার চেষ্টা করবে। আশা করি তোমরা দশমিক থেকে হেক্সাডেসিমালে কীভাবে রূপান্তর হয় তা তোমরা দেখে বুঝতে পেরেছো। এরপরে আমরা অন্য একটি নিয়মে চলে যাব। সংখ্যা পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় পরীক্ষায় আসে না, যে যেভাবে আসুক শিখে রাখলে এগুলি যে কোনো জায়গায় কাজে লাগবে ইনশাল্লাহ। তোমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। এরপর যে আমরা শিখব যে কোনো সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। যে কোনো সংখ্যা পদ্ধতিকে আমরা দশমিক থেকে আমরা কীতে নিয়েছি, বাইনারিতে নিয়েছি, অক্টালে নিয়েছি, হেক্সায় নিয়েছি। এবার আমরা ওইটার উল্টো আসব। উল্টা কিভাবে আসে তোমরা দেখো, আমি একটা চার্ট করে দেখাই দিই। এটা হল দশমিক সংখ্যা, এটার বেজ হচ্ছে 10, আর এটা দিলাম বাইনারি, এটার বেজ হচ্ছে 2, এরপর দিলাম অক্টাল, এর বেজ হচ্ছে 8, এরপর হেক্সাডেসিমেল, হেক্সা সংখ্যা লিখলাম হেক্সা, এর বেজ হচ্ছে 16। এর প্রতিটি থেকে বাইনারি থেকে আমরা দশমিকে আসবো। এত সময় আমরা দশমিক দিয়ে ওগুলো গেছি, বাইনারিতে গেছি, অক্টালে গেছি, হেক্সায় গেছি। এবারে উল্টো, ওইটা সম্পূর্ণ একটা উল্টো, এবং তিনটা রুলেই কাজ করবে। বাইনারি থেকে দশমিকে, অক্টাল থেকে দশমিকে, হেক্সা থেকে দশমিকে। আমরা পর্যায়ক্রমে এটা শিখবো এক এক করে। তো বাইনারি থেকে দশমিকে কিভাবে আসতে হয় সর্বপ্রথম এটাই আমরা দেখব। তোমরা যদি মনোযোগ দাও এবং খুব সুন্দরভাবে খেয়াল করো, তাহলে আশা করি বিষয়গুলি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, দেখি তাহলে কিভাবে এটা করা যায়। সর্বপ্রথম বাইনারি থেকেই আমরা দশমিকে আসি। বাইনারি থেকে দশমিকের রূপান্তর। আমরা একটা বাইনারি সংখ্যা নিই। ইতিমধ্যে আমি আলোচনা করেছি যে বাইনারি সংখ্যা হচ্ছে 0 এবং 1, এর বাইরে কোনো সংখ্যা হবে না। তাহলে আমরা বাইনারি সংখ্যার ক্ষেত্রে 0 এবং 1-এর ভিতরেই সীমাবদ্ধ থাকবো, বাইনারি এর বেশি হবে না। এ হচ্ছে বাইনারি। দশমিক সংখ্যায় তাহলে এখানে দশমিকে কি হবে, প্রশ্ন যে 10 1 0 1 1, এটা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করলে অ্যান্সার কি আসবে, এটা আমরা একটু দেখি। এটা দুইটা নিয়মেই করা যায়। আমরা একটু সহজ নিয়মে করি। 10 11, এক গুণ, যেহেতু আমরা বাইনারি থেকে নিচ্ছি দশমিকে, তাই এখানে বাইনারি বেজ হচ্ছে 2, 1 গুণ 0 গুণ 2, 1 গুণ 2। এখন এটা একটা পাওয়ার দিতে হবে, ডান দিক থেকে পাওয়ার দিয়ে আসতে হবে। এটি পূর্ণাংশ সংখ্যার ক্ষেত্রে 0 সহ ধনাত্মক সংখ্যা বসবে, আর ফ্র্যাকশনের ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যা বসবে পাওয়ারগুলি। তাহলে এটা যেহেতু পূর্ণাংশ সংখ্যা, তাই এর উপরে এইভাবে পাওয়ার দিয়ে দিতে হবে 0 1 2
3। আমরা এই সংখ্যাটা এটার পাওয়ার দেব 0, এটার পাওয়ার দেব 1, এটার পাওয়ার দেব 2, এটার পাওয়ার দেব 3, আবার সমান চিহ্ন। তোমরা জানো যে সূচক কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় এই সূচকের মান 1 হয়। তো এখানে 1 হয়, 1 1 কে 1, তাহলে এখানে কি হবে, এটার মান যদি 1 হয় তাহলে গুণ করলে আমরা পাবো 1। 2 আর পাওয়ার আছে 2 এর উপরে 1, এটা গুণ করলে হয় 2, 2 এর 1 দিয়ে গুণ করলে হয় 2 1 কে 2, 2 এর উপর পাওয়ার 2, তাহলে আমরা গুণ করলে হবে 4, 4 দিয়ে 0 দিয়ে গুণ করলে হবে 4 0 গুণে 0। 2 এর উপর পাওয়ার আছে 3, 3 কে যদি তোমরা গুণ 2 কে যদি তোমরা 3 বার গুণ করো তাহলে হবে 8, 8 দিয়ে 1 কে গুণ করলে হবে 8 1 কে 8। এর সমষ্টি বা এর যোগফলটাই হবে যাইয়া দশমিক সংখ্যা। তাহলে 8 আর 2 10 রাখে 11, এই 11 হচ্ছে যাইয়া এর অ্যান্সার। আমরা পাইছিলাম 1011 বাইনারি সংখ্যা থেকে আমরা এটাকে দশমিকে রূপান্তর করে পেয়েছি আমরা 11। এভাবেই বাইনারি থেকে দশমিকে রূপান্তর করে। বিষয়টি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে পাশাপাশি একটু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এগুলি করে নিবে। যত বড়ই হোক না কেন এভাবে তোমরা পাওয়ার বসিয়ে তোমরা সুন্দরভাবে করবে। লম্বা বাইলেও করা যায় আর এভাবেও করা যায়। বিষয়টি আশা করি তোমরা অনুধাবন করতে পেরেছো। এ পর্যায়ে আমরা একটি ফ্র্যাকশনের তা দেখাবো কিভাবে করে। ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে করতে হয় সেটা দেখাবো। বাইনারি থেকে দশমিকে ভগ্নাংশ, এটা তো পূর্ণাংশটা দেখালাম, এরপর দেখাবো ভগ্নাংশ। জিরো দশমিক 101 101 এটাকে আমরা দশমিকে রূপান্তর করে দেখাবো এটা কিভাবে দশমিক রূপান্তর করতে হয়। তোমাদেরকে আমি একটু আগেই বলেছিলাম যে দশমিকে ঋণাত্মক বসবে, যেহেতু এর একটা দশমিক সংখ্যা। 1 গুণ 2 এটা এভাবে করি, যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 ঋণাত্মক এভাবে। তাহলে এটা হবে -3, এটা হবে -2, এটা হবে -1, এটাই হচ্ছে ঋণাত্মক। তো এখানে আছে কত 1, যদি গুণে 4, দুইয়ের উপরে পাওয়ার যদি 3 থাকে বা 3 থাকে তাহলে গুণ করলে হয় 8। এখন এটা একটা গুণ হবে, এভাবে এভাবে গুণ হবে। তাহলে 1 1 1/2 আর এখানে থাকলো 0, এটা গুণ করে 1 1 1/8। 1 কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে কি হয় 0.5 হয় বা 50 হয়। আর 0 কে যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে 0 আছে, 4 0 গুণ 0। আর যদি
1 কে 8 ভাগ করা হয় তাহলে দশমিক, 1 কে 8 ভাগ করা হইলে দশমিক 125 আছে, দশমিক 125। তোমরা ক্যালকুলেটর নিয়ে 1 কে 8 দ্বারা ভাগ দিয়ে দেখবে, তাতে দশমিক 125 আসবে। এখন আমরা এটাকে যোগ করে দেখবো কিভাবে হয়। তাহলে দশমিক 25, তারপর শূন্য দেওয়ার দরকার নাই, দশমিক 1 2 5, 5 2 6, তাহলে কত হলো 0.625 হয়েছে। কত? 625। তো বাইনারি থেকে আমরা একটা দশমিকের অতএব 0.101, এটা ছিল বাইনারি, দশমিক নিলাম কত 625, এটা হলো দশমিক। এভাবে তোমরা রূপান্তর করো। বাইনারি থেকে দশমিকে যে নিয়মটা তোমাদের দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কেউ বুঝতে না পারো তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানালে আমি তোমাদের পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বাইনারি থেকে দশমিকে আমরা এতক্ষণ একটা নিয়ম দেখলাম, এরপরে আবার অক্টাল থেকে কিভাবে দশমিকে যায় সেটা দেখব। এবার ভাবো অক্টাল। তোমরা জানো যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা হচ্ছে 8টি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা হচ্ছে 8টি, এর বেজ হচ্ছে 8। দেখি আমরা কিভাবে এটা পরিবর্তন করা যায়। আমরা নিলাম 123, অক্টালের বেজ আছে 8, দশমিক বেজ হবে কত 10। 123কে আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তর করে আমরা একটু দেখাতে চাই বা দেখতে চাই যে কিভাবে এটা সম্ভব এবং কত হয়। তো একটু আগে আমরা দেখেছি বাইনারি থেকে দশমিকে ঠিক এভাবে ওখানে আমরা 2 দিয়ে গুণ করেছিলাম এবং পাওয়ার বসিয়েছিলাম। এখানে আমরা 8 দিয়ে গুণ করব এবং পাওয়ার বসাবো। ডিস্টেন্স বা দূরত্ব হচ্ছে এতটুকু, 1 3 গুণ 8, 2 গুণ 8, 1 গুণ 8। তাহলে পাওয়ার পূর্ণাংশ সংখ্যার ক্ষেত্রে বলছিলাম 0 সহ ধনাত্মক সংখ্যা বসাতে হবে পাওয়ার। তাহলে আমরা এটাকে 0 বসাবো, এটাকে 1 বসাবো, এটাকে 2 বসাবো। সেক্ষেত্রে এটাই কিন্তু 0 আছে পাওয়ার, এটা আসবে 1, এটা আসবে 2। কোন সংখ্যার সূচক পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1 হয়। 8 এর পাওয়ার আছে 0, তাহলে এখানে আছে 1। 1 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 3 1 3 হয়। এখানে 8 এর পাওয়ার আছে 1, গুণ করলে 8 8 8, 8 কে 2 দ্বারা গুণ করলে 8 দুগুণে 16। এরপরে আছে এখানে 8 এর পাওয়ার 2, 8 কে যদি 8 দ্বারা গুণ করা হয় তাহলে 8 8 কত হয়? 8 8 হয় 64। এই 64, এ পাশে আছে 1, 64 1 64। এখন এটার যোগফলই হবে দশমিক সংখ্যা। 6 8 4 10 8 3 13 3 হাতে 1, 7 আর 1 8, 83 হয়েছে। তাহলে আমরা পেলাম 123 অক্টাল থেকে দশমিক পেলাম 83। ক্লিয়ার? আমার মনে হয় বুঝতে কারো সমস্যা নেই। অক্টাল থেকে দশমিক একটা পূর্ণাংশ সংখ্যার ক্ষেত্রে আমি করে দেখালাম। এরপরে হয়তো
একটি ভগ্নাংশ করে দেখানো যাইতে পারে। এই 123কে আবার একটু দশমিক করে আমি দেখাই, দেখা যাক কি হয়। এটাকে আমি দশমিক করে দেখাইলাম। কিভাবে হবে? 1 গুণ 8 যোগ 2 গুণ 8 যোগ 3 গুণ 8। এভাবে যেহেতু দশমিক ফ্র্যাকশন এটা, তাই এটা ঋণাত্মক হবে। -1 -2 -3, বাম দিক থেকে ডানে -1 2 এভাবে দিয়ে যেতে হবে। যতগুলি সংখ্যা ততটি পাওয়ার দিতে হবে। এবারে গুণ 1 গুণ 2 গুণ, আর এটা কত হয়? 64। এই পাওয়ারে এটা গুণ হয়ে যাবে, উপরে একই দেওয়া যায় সবসময়, এক লাইন কম করেও করা যায়, সেক্ষেত্রে বুঝতে তোমাদের একটু কঠিন হবে, তাই এভাবে করতেছি। দেখি আমরা 8কে 3 বার গুণ করলে কত হয়। আর এটা 64কে 3 বার গুণ করলে কত হয়? আর 64 4 এটা 32 3 6 48 49 50 51 512 হয়। এবার এটা একটা গুণ বলছিলাম, এর আগে দেখিয়েছিলাম তোমাদেরকে। তো 1 1 গুণ করলে 1 1 কে 1, এবার এইটা এখানে চলে যাবে, 2 1 কে 2, নিচে থাকে 64, 3 1 কে 3, নিচে 512। এবার 1 কে তুমি 8 দ্বারা ভাগ করলে কত আসবে? ক্যালকুলেটর নিয়ে নিলে ভালো হতো, আমার কাছে ক্যালকুলেটর নেই। 1.125 আসবে খুব সম্ভব। একটু আগে আমরা একটা করছিলাম, এটা 1.125। 2কে 64 দ্বারা ভাগ করলে কত হয়? 2কে 64 দ্বারা ভাগ করলে 0 31 25 আসবে। 3কে 512 দ্বারা ভাগ করলে কত হয় দেখি? 58 59 38। এখন এই কটা যোগ করতে হবে। যোগ করলে কত হয়? ক্যালকুলেটর নিয়ে সুন্দরভাবে যোগ করে ফেলো তোমরা, দেখি কে কত দ্রুত করতে পারো। এই তাহলে এটা হলো, আমরা পাইলাম দশমিক। একটু বড় অঙ্ক, তাই একটু হিসাব নিকাশে একটু সময় লেগে যাচ্ছে। আমার কাছে ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর থাকলে সুবিধা হতো। তোমরা ক্যালকুলেটর দিয়ে সুন্দরভাবে এই ভাগগুলি সুন্দরভাবে যোগ এবং ভাগগুলি তোমরা করে নেবে। তাহলে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির একটি ফ্র্যাকশন অঙ্ক আমরা করলাম। দশমিকের একটি অঙ্ক আমরা দশমিকে রূপান্তর করে দেখাই দিলাম। এরপরে যে জিনিসটি রয়েছে, যে হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করব কিভাবে।
আর এটা করেই আজকে মতন শেষ করব। পরবর্তী অংশ 2 পার্টে দেখানো হবে হেক্সাডেসিমাল থেকে দশমিকে কিভাবে রূপান্তর করা যায়। তো তোমরা খেয়াল করতে থাকো, ইনশাল্লাহ দেখি কতদূর পারা যায়। তবে হেক্সা থেকে হেক্সাডেসিমেল 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত এই 16টি সংখ্যা, এটার বেজ হচ্ছে 16। আমরা 16 দিয়ে এই গুণ ভাগ করব। দেখা যাক, আমরা 5b 5d এই 3টি সংখ্যা নিলাম হেক্সাডেসিমেলের, বেজ 16, দশমিকে কি আসে দেখা যাক। আশা করি তোমরা এই বিষয়গুলি বুঝতে পেরেছো। দশমিকের সংখ্যা পদ্ধতি, এখানে সংখ্যা 10টি, তাই তোমরা জানো যে এটার বেজ 10। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির সংখ্যা 16, এর বেজ 16। আমরা এখন দেখব বি 5d এগুলি কিভাবে রূপান্তর করা যায় দশমিক পদ্ধতিতে। বি 5d একটু আগে আমরা যেভাবে করছি ঠিক সেভাবেই করব। ডি গুণ 16, 5 গুণ 16, বি গুণ 16। তো পূর্ণাংশ সংখ্যার ক্ষেত্রে শূন্য সহ ধনাত্মক সংখ্যা বসবে, আগে বলছিলাম। তো এটার পাওয়ার আমি 0, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 2। এটার পাওয়ার যদি আমি 0 দিই, এটার পাওয়ার 1 হবে, এটার পাওয়ার 2 হবে। এখন ডির মান কত সেটাও তো জানা দরকার। এর মান 10, বির মান 11, সির মান 12, ডির মান 13, ইর মান 14, এফ এর মান 15। তাহলে আমার আছে কি ডি হলো 13, তাহলে এখানে হবে 13 গুণ 16। আর এটা আছে 5, বির মান আছে কত, বির মান আছে 11, 11 গুণ 16, এটা পাওয়ার হবে 2। তো বড় সংখ্যা তো 16 পাওয়ার আছে 0। সংখ্যা যত বড়ই হোক, পাওয়ার যদি 0 হয় তার মান 1 হবে। তাহলে এখানে আছে 1 আর 13 কে পাইলাম কত, 13। আর এই 16 সংখ্যার পাওয়ার আছে 1, 16 1 দিয়ে গুণ করলে হবে 16, 16 কে 5 দিয়ে গুণ করলে হবে 5 16 80। এখানে আছে 11 আর হলো 200, সরি 16 এর উপরে পাওয়ার আছে 2, 16 এর গুণ করতে হবে। 16 আর 16 গুণ করলে কত হয়, 200, খুব সম্ভব 256। তাহলে 256, 11 আর 256 গুণ করলে আসবে 2816, 2816। এটা যোগফলই পাবো আমরা প্রকৃত হেক্সা থেকে দশমিকে গেলে যেটা হয় সেটা। আমরা একটু যোগ করে দেখি। 6 8 3 9, 8 1 9, 9 1 10, 0 2 1, 8 1 9, আর এই হচ্ছে 2। তাহলে দেখি হইছে কিনা। 6 3 9, 8 1 9 1 10 1, 8 1 9, ভুল হইছে এখানে। তাহলে 2909 পাই। আমাদের হেক্সাডেসিমেল থেকে দশমিকে বি 5d এটাকে রূপান্তর করে দশমিকে নিলে আমার অ্যান্সার হলো 2909। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টের মাধ্যমে জানালে
তোমাদের পরবর্তীতে এই সমস্যাগুলি সমাধান করে দেওয়ার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আজকে মোটামুটি নাম্বারিং পদ্ধতি, নাম্বারিং সিস্টেম, এই পদ্ধতিতে মোটামুটি যে আলোচনা করা হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে কারো কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আর এই বিষয়গুলি তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আবার পরবর্তী যে কোনো সময় একটি ক্লাস নিয়ে তোমাদের সম্মুখে আবার দেখা হবে, সে আশায় আজকের মতন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।